ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের, 3 বহিরাগত গ্রেফতার, গ্রামের বাড়ি সিরাজগঞ্জে শোক। এবং থোকায় থোকায় ঝুলছে আম, চলতি সপ্তাহে রাজশাহী অঞ্চলে বাণিজ্যিকভাবে সংগ্রহ শুরু। খুশি বাগানীরা, এবার 12,000 কোটি টাকার ব্যবসার আশা কৃষি বিভাগের। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজ নির্ধারণ করবে, এমন মন্তব্য করে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে ব্যবসা কেন্দ্রিক সভ্যতাকে আত্মঘাতী আখ্যা দিয়ে মানুষের কল্যাণে ব্যবসার পরামর্শ দেন নোবেলজয়ী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রদান করা হয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি। দীর্ঘ ৩৬ বছর পর ক্যাম্পাসে আসলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার শিক্ষক হিসেবে নয়, সরকার প্রধান হয়ে সমাবর্তন বক্তা হিসাবে। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় হর্ষধ্বনি আর বিপুল উৎসাহে স্বাগত জানান অংশগ্রহণকারীরা। আনুষ্ঠানিকতার শুরুতেই বিশ্ব দারিদ্র্য দূরীকরণ ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। এ সময় অধ্যাপক ইউনূসের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর প্রধান উপদেষ্টা ডক্টরেট ডিগ্রিধারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিরে যান তার শিক্ষক জীবনের স্মৃতিতে। বলেন, নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী। এজন্য তিনি মানুষের কল্যাণে ব্যবসার আহ্বান জানান। এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যার যদি শুরু করতে হয়, মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামীর ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করবে ছাত্র সমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে আয়ত্ত রাখার জোর দেন ডক্টর ইউনূস। ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। সমাবর্তনে অংশ নেন প্রায় 23,000 গ্রাজুয়েট। এছাড়া সমাবর্তনে 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। দীর্ঘ 9 বছর পর সমাবর্তন, তাই বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের আমেজ। এর সঙ্গে বাড়তি আনন্দ হিসেবে যোগ হয়েছে এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেওয়া গ্রাজুয়েটরা বলছেন, বিশ্ববরণ্য এই অর্থনীতিবিদের বক্তব্য তাদের ব্যক্তি ও কর্মজীবনে প্রেরণা যোগাবে। নাজমুস সালেহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সময় সংবাদ। এর আগে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর সকালে প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে যান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে এই বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি। বিশ্বমানের করতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের সম্পৃক্ত করার তাগিদও দেন তিনি। পরে 11,000 কোটি টাকা ব্যয়ের বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সকাল 9:15টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকার প্রধান সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরের এনসিডি ইয়ার্ড 5-এ। পরে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। এই সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঙ্গে সংযোগ তৈরি করতে হবে প্রতিবেশী দেশগুলোকেও। সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সেরা বন্দর ব্যবস্থাপকদের যুক্ত করার তাগিদ দেন তিনি। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে।
এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বহুল প্রতীক্ষিত 11,000 কোটি টাকা ব্যয়ের কালুরঘাটের সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এরপর সার্কিট হাউসে প্রশাসনিক, সরকারি ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই সময় চট্টগ্রামে জলাবদ্ধতা চলতি বর্ষা মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জলাবদ্ধতা, এটা পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে, তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। বৈঠকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের জন্য কর্তৃপক্ষকে 23 একর জমি নিবন্ধিত দলিল হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। গ্রেফতার বহিরাগত 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কাল শোক ঘোষণা করে আধাবেলা ক্লাস পরীক্ষা বন্ধ সহ ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। মিছিল আর স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো ক্যাম্পাস। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অংশ নেন ক্যাম্পাস কমিটির নেতাকর্মীরা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা এ ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় আমরা ইন্টারনেট গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি। বিসিআর প্রক্টরের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযানে নামে পুলিশ। রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে আটক করা হয় হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে। পুলিশ জানায় আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সঙ্গে থাকতেন। মাদক সেবনের জন্য তারা ঘটনাস্থলে যান। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন শিক্ষকরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সাম্যর বড় ভাই SM শরীফুল আলম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্যর মরদেহ। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে দাফন করা হবে। সাম্যকে শেষবারের মতো দেখতে তাঁর গ্রামের বাড়িতে জড়ো হয়েছেন সহপাঠী, বন্ধু, আত্মীয় স্বজনরা। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সাম্য। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে মিছিল করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাছিলাম, আজকে মায়ের কোল খালি করে দিল। আর যেন কোনো মায়ের যেন কোল এভাবে খালি না হয়। যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য এই সরকারের কাছে দাবি রইল। বরিশাল ও রাজশাহী কলেজের নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়ে আন্দোলন করেন রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় 4 দফা দাবি জানান তারা। এছাড়া রাজশাহী নার্সিং কলেজ কর্তৃপক্ষ ক্লাস কার্যক্রম বন্ধের ঘোষণা দিলেও ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান শিক্ষার্থীরা। স্লোগানে উত্তাল ক্যাম্পাস। মঙ্গলবার রাজশাহী নার্সিং কলেজে ডিপ্লোমা এবং বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এমন ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস ছেড়ে যাননি ডিপ্লোমা শিক্ষার্থীরা। তাদের উপর অতর্কিত হামলার অভিযোগ এনে
বুধবার দুপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আমাদের উপর যে অতর্কিত হামলা চালানো হলো এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। যারা এই রাজশাহী নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে তাদেরকে যদি আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে বহিষ্কার না করা হয় তাহলে আমাদের এই আন্দোলন আরো কঠিন থেকে কঠিন করা হবে। রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয় রংপুরেও। 4 দফা দাবি জানিয়ে রংপুর নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিতের পাশাপাশি দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা যারা বেসিক বিএসসি স্টুডেন্ট আছি আমাদেরকে সরাসরি নবম গ্রেডে নিয়োগ দিতে হবে শিক্ষক হিসেবে। হাসপাতালেও আমাদের ভাই বোনদের হামলা করা হয়, এর আগে বরিশালেও আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বগুড়া। বিকেলে ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করেন বগুড়া সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের উপর হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। ওমর ফারুক, সময় সংবাদ। মৌলভীবাজার বড়লেখা সীমান্ত দিয়ে আবারও 44 বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। বিজিবি জানায় ভোরে বড়লেখা উপজেলা সীমান্ত এলাকা লাতু ও পাল্লারতল দিয়ে 44 জন নারী পুরুষকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। এ সময় স্থানীয়রা তাদের দেখে বিজিবি 52 ব্যাটালিয়নকে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। তাদের বাড়ি সিলেট সহ দেশের বিভিন্ন জেলায়। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিলেন। ময়মনসিংহে জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুপুরে নগরীর শানকিপাড়া বাজার ও রেল গেট এলাকার দুপাশে এই অভিযান চালানো হয়। গুঁড়িয়ে দেয়া হয় রেল গেটের দুপাশের 2 শতাধিক দোকানপাট। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে ময়মনসিংহ জামালপুর রুটে 2 ঘন্টা বন্ধ ছিল রেল চলাচল। ব্যবসায়ীদের বলেছি যে ব্যবসায়ীরা জানে এটা রেলের জায়গা, সিটি কর্পোরেশনও জানে এটা রেলের জায়গা। ব্যবসায়ীরা জেনে শুনেই নিয়েছেন আর সিটি কর্পোরেশন জেনে শুনে দিয়েছেন। বুঝিয়ে নিয়ে কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশন সিও সাহেবের সাথে কথা বললাম। আমি বললাম যে তুমি তো জানো এটা রেলের জায়গা। কয়েক যুগ যুগ ধরে চলে আসছে এভাবে পৌরসভা থাকা আমলে। পঞ্চগড়ে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সেনাবাহিনীকে নিয়ে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। দুপুরে পঞ্চগড় শহরের মিল গেইট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স না থাকায় বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন পরিবহন চালককে জরিমানা করা হয়। পাশাপাশি প্রত্যেককে সচেতন করা হয় এবং সড়ক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশও সহায়তা করে। অনিয়মের অভিযোগে নীলফামারীর 250 শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক সমন্বিত জেলা রংপুর কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম সকালে হাসপাতালে অভিযান যায়, বিভিন্ন নথিপত্র তল্লাশি করে। এ সময় রোগীদের জন্য বরাদ্দকৃত ঔষধ বিতরণ এবং খাবার পরিবেশনে অনিয়মের প্রমাণ পায় দুদক। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আবু আল আজ্জাজের কক্ষে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নারায়ণগঞ্জে 2টি ডাইং কারখানা সহ 2 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে ফতুল্লার নবাড়ি ও শাসনগাঁও এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এই সময় 2টি ডাইং কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া চাঁদনি হাউজিং এলাকায় আবাসিক বাসার 2 শতাধিক অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। পরে অবৈধ সংযোগগুলো স্থায়ীভাবে সিলগালা করা হয়। ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি জানায় বিকেলে রানীশঙ্কৈল উপজেলার ধর্মগড় সীমান্তের 373 পিলার সংলগ্ন এলাকায় নিজ জমির পাশে কাজ করছিলেন আজিজুর সহ কয়েকজন কৃষক। এ সময় ভারতের 184 আমবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের ধরে নিয়ে যায়। ধাওয়া করে অন্য কৃষকরা পালিয়ে গেলেও আজিজুরকে ধরে নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে ওই কৃষককে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। খাগড়াছড়িতে 2500 দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করল বিজিবি। সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে 7টি স্থানে এই কর্মসূচি পালিত হয়। বিজিবির চট্টগ্রাম সদর দফতরের রিজিয়ন কমান্ডার
ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত শাহরিয়ার ইকবাল এবং খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম 2500 দরিদ্র পরিবারের হাতে 50 মেট্রিক টন খাদ্যশস্য তুলে দেন। চলতি সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলে শুরু হচ্ছে বাণিজ্যিকভাবে আম সংগ্রহ। গাছ থেকে আম নামানোর প্রশাসনিক ক্যালেন্ডার চূড়ান্ত হলেও বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। 15 মে রাজশাহী, 22 মে নওগাঁ এবং দ্রুতই চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হবে আম সংগ্রহ। প্রথমে গুটি এবং 15 দিন পর থেকে মিলবে পুষ্ট, পোক্ত, সুস্বাদু জাতের রসালো আম। বাগানগুলোতে এবছর পর্যাপ্ত আমের মুকুল আসলেও ফাগুনের বৃষ্টি আর টানা খরায় অর্ধেকই ঝরে গেছে গুটি পর্যায়ে। রোগবালাই, পোকামাকড়ে কম আক্রমণ এবং পরিমাণে কম হলেও আকারে আম বড় হওয়ায় লাভের আশা বাগান মালিকদের। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ছাত্র সমাজ ঠিক করবে কেমন ভবিষ্যৎ চায়, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে রাখতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাব্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। 3 বহিরাগত গ্রেফতার, গ্রামের বাড়ি সিরাজগঞ্জে শোক। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।